হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের পরিবেশ ও বিজ্ঞানের আমি সাজেশন এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের প্রথম আর দ্বিতীয় ইউনিট টেস্ট বা সামেটিভ ইভ্যালুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের মনে রাখতে হবে যেগুলো থার্ড সামেটিভ পরীক্ষায় হয়নি সেইগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন আসবে, আর যেগুলো ফার্স্ট ও সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে হয়ে গেছে পরীক্ষায় সেইগুলো থেকে কম কম আসবে। যেমন ধরো 1, 2, 3, আশা করছি তোমাদের 4 পর্যন্ত ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে ছিল। তারপরে তোমাদের 5 থেকে হয়তো 8 বা 7 এগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ছিল। বাকি পড়ে রয়েছে তোমাদের যেমন 9 থেকে 12 অবধি। তো 9 থেকে 12 অবধি বেশি করে আসবে, আর বাকিগুলো থেকে একটু অল্প অল্প করে আসবে, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে তোমাদের এমসিকিউ টাইপের বিজ্ঞানের, ইতিহাসের, ভূগোলের পুরো কমপ্লিট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, তার জন্য প্লেলিস্ট করা আছে। তো তোমরা যদি এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখো তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে ফটাফট দেখাচ্ছি বেশি সময় নষ্ট না করে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তো আমি যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের আমি দাগ দিতে দিতে যাবো, তোমরা একটু পড়ে নিও বা দাগ দিয়ে নিও বইয়ে, ঠিক আছে। যেমন খাবারের জন্য আমরা অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করি, এগুলো প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন অতটা ইম্পর্টেন্ট নয়। তো আমি দেখাচ্ছি এগুলো, যেগুলো পড়বে তোমরা, এগুলো পড়ার দরকার নেই সেরকমভাবে, ঠিক আছে। দেখো তোমাদেরকে একদম 5 অবধি চলে এলো, 5 অবধিও তোমাদের কিছু সেরকম পড়ার কিছু নেই। তারপরে দেখো আমরা আসছি, এইখানে কয়েকটা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। যেমন তোমাদের ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, ঠিক আছে। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? দেখো সিলকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ, তো সিলকোনা গাছ থেকে পাওয়া যায়। কুইনাইন পাওয়া যায় সিলকোনা গাছের ছাল থেকে, লেখাই আছে। আর কুইনাইনের কাজ হচ্ছে, মানে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, ঠিক আছে। তারপর নেক্সট আমি দেখাবো তোমাদের, দেখো তারপরে দেখো এবার দেখবো আমরা অক্সিজেন কোথা থেকে পাই, আমরা সবাই জানি। তারপর নেক্সট দেখো পরাগ মিলন কী, এটা তোমাদেরকে পড়তে হবে। এখানে আছে দেখো পরাগ মিলন কী, এই পরাগ মিলন কীটা তোমরা পড়ে নেবে। তারপর নেক্সট তোমাদেরকে দেখাবো, এখানেও সেরকম কিছু নেই। এখানে মিথ্যজীবিতাটা ইম্পর্টেন্ট। তো মিথ্যজীবিতা সম্পর্কে কী ইম্পর্টেন্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আছে মিথ্যজীবিতা কাকে বলে সেটা তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। 2 বা ততোধিক বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, এটাই হলো মিথ্যজীবিতা। যেমন এখানে আছে গোবক আর গরু, এর মধ্যে হচ্ছে মিথ্যজীবিতা। সাগর কুসুম, ক্লাউন মাছ, এদের মধ্যে মিথ্যজীবিতা। পরীক্ষায় আসে যে পিঁপড়ে কার সঙ্গে মিথ্যজীবিতা করে, তো জাব পোকা। একইভাবে গন্ডার হচ্ছে গোবক বা শালিক। এগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু দেয়। সাগর কুসুম হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া, ঠিক আছে। এগুলোই জাস্ট পড়ে নেবে, এখান থেকে আর কিছু পড়ার নেই। তারপরে তোমাদেরকে তৃণভোজী কাকে বলে, এগুলো তোমাদেরকে জানতে হবে। যারা লতা পাতা ঘাস এগুলো খায় তাদেরকে তৃণভোজী বলে, এগুলো তোমরা সবাই জানো। তারপরে পরজীবিতা কাকে বলে? যারা পরের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবিতা বলে বা পরজীবী বলে। তারপরে দেখো পরজীবী কয়েকটা হচ্ছে যক্ষ্মার জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়ার জীবাণু, আমাশয় জীবাণু কোথায় থাকে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখাবো তোমাদেরকে, এগুলো পড়ার দরকার নেই, সিল্ক পাওয়া যায় কোথা থেকে একটু পড়ে নেবে, ঠিক আছে। ভিডিওটা একটু দেখো, অনেকটা বড় হতে পারে হয়তো ভিডিওটা। তারপর ভিটামিন এ, ডি এগুলো আছে, এদের কাজগুলো এখানে দেওয়া আছে, কাজগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। আর উৎস মানে কোথায় পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায় সেগুলো একটু পড়ে নেবে। তারপরে দেখো নেক্সট দূষণ কমাই কাক, তোমরা সবাই জানো। তারপরে নেক্সট আমরা দেখব পরিবহনে সাহায্য করে, পড়ার দরকার নেই এগুলো। তারপরে দেখো নেক্সট আমরা আসবো, 18 পেজ হয়ে গেল। এবার হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট আছে, দই তৈরি করা হয় কিভাবে, ঠিক আছে। দই তৈরির প্রসেসটা এখানে তোমরা একটু দেখে নেবে। এখানে যে দই তৈরি করতে যে ব্যাকটেরিয়াটা লাগে সেটা তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট জানতে হবে, সেটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে। এটাই খুব ইম্পর্টেন্ট। আর এরাই দুধের এক ধরনের অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে যে জীবাণুটা ব্যবহার করা হয় তার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস।
পাউরুটি তৈরিতে ইস্ট লাগে। ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। ওকে, এটাই আসে পরীক্ষায়। তারপর হচ্ছে ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। এগুলো 1 নম্বরের কোয়েশ্চেনের জন্য পড়বে। তারপর নেক্সট আমরা যাব 2 নম্বর অধ্যায়, আমাদের চারপাশের ঘটনার সমূহ। তো একমুখী ঘটনা, বহুমুখী, উভমুখী ঘটনা কাকে বলে, জাস্ট ওটাই পড়বে আর উদাহরণটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, একমুখী ঘটনা আর বহুমুখী ঘটনা, উভমুখী ঘটনা আর পর্যাবৃত্ত ঘটনা আর অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর উদাহরণগুলো অবশ্যই জানবে। যেমন দেখো এখানে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন এখানে দেওয়া আছে দেখো, রাস্তায় গাড়ি আসা যাওয়া, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত, এটাই পড়বে আর কিছু না। আর অভিপ্রেত আর অনভিপ্রেত ঘটনা কাকে বলে এটা পড়ে নেবে, আর উদাহরণটা পড়বে কাকে বলে উদাহরণ। ঠিক আছে, কি বললাম, অভিপ্রেত অনভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ। তারপরে দেখলাম উপরে যেটা ছিল তোমাদের একমুখী উভমুখী, ঠিক আছে, এগুলো পড়ে নেবে কাকে বলে উদাহরণ। আর তারপরে দেখাচ্ছি দেখো, নেক্সট আমরা আসবো 26 পেজ হয়ে গেল, 27 পেজ এখানে বাদ দিলাম, কিছু নেই। 28 মন্থর আর দ্রুত ঘটনা কাকে বলে পড়ে নেবে। মন্থর ঘটনা মানে আস্তে আস্তে, মানে ধীরে ধীরে ঘটবে, আর দ্রুত মানে তাড়াতাড়ি ঘটে যাবে। তো উদাহরণটা কাকে বলে, উদাহরণ, আর কিচ্ছু না। তারপরে 29 নম্বর পেজ আমরা পার হয়ে গেলাম। নেক্সট 30 নম্বর পেজ পার হয়ে গেলাম। তারপরে দেখো ভৌত রাসায়নিক পরিবর্তন, এটা খুবই ইম্পর্টেন্ট। ভৌত পরিবর্তন কাকে বলে উদাহরণ, আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে তার উদাহরণ। ঠিক আছে, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। নেক্সট আমরা দেখব ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যটা একটু পড়ে নেবে। ঠিক আছে, পার্থক্য তো এখানে সেরকমভাবে দেওয়া নেই, তো দেওয়া আছে, পার্থক্যগুলো তোমাদেরকে বানাতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট আমরা দেখব, এগুলো পড়ার দরকার নেই। পরিবর্তন শক্তি পড়ার দরকার নেই। নেক্সট আমরা দেখব 34 নম্বর পেজ হয়ে গেল। 35 নম্বর পেজ ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, আরও ঘটনা, উদাহরণ দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় একটা উদাহরণ দেবে, দিয়ে বলবে এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয়। কেন ফাঁক রাখা হয় এটা কিন্তু পড়বে এখানে, একটু তোমরা একটু রিডিং পড়বে। একটা হচ্ছে গরুর গাড়ির চাকা লোহার বের পড়ানোর সময় লোহার বেরটা গরম করে একটু বাড়িয়ে নেওয়া হয়, আর একটা হচ্ছে রেল লাইনের মাঝে একটু ফাঁক রাখা হয়। এই দুটো কিন্তু পরীক্ষায় দেয়, কেন রাখা হয় সেটা এখানে পড়লে বুঝতে পারবে। তাপ বাড়লে লোহা বেড়ে যায়, তার জন্যই ফাঁকটা রাখা হয়, আর কিছুই নয়। তারপর নেক্সট আমি দেখাবো তোমাদের ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে, এরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে। মোমের গলন একসাথে ঘটে। ঠিক আছে, তারপর নেক্সট আমরা চলে আসব তোমাদের বইয়ের 37 পেজ হয়ে গেল। 38 পেজ এগুলো পড়ার দরকার নেই। এবার হচ্ছে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এখান থেকে এবার তোমাদেরকে দেখাই ধাতু অধাতু কাকে বলে, তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে যেটা পড়বে ধাতু অধাতু কাকে বলে, এগুলো পড়ার দরকার নেই। এখানে আছে দেখো ধাতু উদাহরণ, ধাতুর আর অধাতুর উদাহরণ দেওয়া আছে। তাপের সুপরিবাহী, তারপরে তাপের কুপরিবাহী, এগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে পারদ ধাতু হলেও তরল। পরীক্ষা আসবে একটা তরল ধাতুর নাম কি, তখন তোমাদের দেখতে হবে পারদ। একটা তরল একটা অধাতুর নাম লেখো, তখন গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে অধাতু। এগুলো তোমাদেরকে পরীক্ষায় পড়তে হবে, ধাতু অধাতু কাকে বলে উদাহরণ। ঠিক আছে, এবার দেখো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ কোনগুলো তা উদাহরণ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপর নেক্সট আমরা দেখব তোমাদের 42 পেজ হয়ে গেল। এবার 43 পেজ মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কাকে বলে, এগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো 43 হয়ে গেল। এবার 44 পেজ হাইড্রোজেনের কয়েকটা ধর্ম পড়বে। ঠিক আছে, জলের ধর্ম, অক্সিজেনের ধর্ম, একইভাবে ধর্ম কিন্তু পরীক্ষায় দিতে পারে। এবার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এটা একটু পড়ে নেবে কাকে বলে। ঠিক আছে, নেক্সট আমরা দেখাবো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ধাতু জ্বালানোর সময় একটা সাদা গুঁড়ো তৈরি হয়, যা দেখলে বোঝা যাবে সাদা গুঁড়ো ম্যাগনেসিয়াম থেকেই তোমাদের আলাদা একটা পদার্থ। এখানে রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন জুড়ে একটা নতুন যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কীভাবে তৈরি হয় এখানে দেওয়া আছে। নেক্সট আমরা দেখব যেমন ধর্ম, অক্সিজেনের ধর্ম, কার্বন ডাইঅক্সাইডের ধর্ম, কার্বনের ধর্ম, ধর্মটা একটু পড়ে নেবে। ঠিক আছে, তারপরে এবার 46 পেজ আমরা দেখব। 46 পেজে সেরকম কিছু পড়ার দরকার নেই।
46 পেজে বাদ দিলাম। এবার হচ্ছে 47 পেজ। 47 নম্বর এবার চিহ্ন, এখানে চিহ্ন, যোজ্যতা, সংকেত কাকে বলে তোমরা এখানে আছে, একটু পড়ে নেবে, ঠিক আছে, আমি আর ঘুরছি না। তো নাইট্রোজেনের যেমন ইংরেজি শব্দ নাইট্রোজেন, এখানে এন, এর নাইট্রোজেনের চিহ্ন, বোরনের হচ্ছে বি, এই প্রথম অক্ষরগুলো নিচ্ছে, ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে ফ্লোরিনের চিহ্ন কী, তখন তোমাদেরকে লিখতে হবে এফ, ঠিক আছে। তারপরে দেখো 48 নম্বর পেজে তোমাদের এখানে কোবাল্টের চিহ্ন, এইগুলো থেকে দেবে, ওই প্রথমগুলো থেকে তো সবাই পারবে, এইগুলো থেকে তো সবাই পারবে। যদি আসে বোরন বি লিখে দেবে, নাইট্রোজেনের এল লিখবে, কিন্তু এইগুলো থেকে একটু তোমাদের মনে রাখতে হবে। কোবাল্টের সিও, শুধু সি লিখলে হবে না, হিলিয়ামের এইচ লিখলে হবে না, এইচ ই। তারপর যেমন ব্রোমিনের বি লিখলে হবে না, বি আর, ঠিক আছে। এইগুলো থেকে আসবে, এই কয়েকটা থেকে মধ্যে আসলে এই কয়েকটার মধ্যে আসবে। তারপরে ক্লোরিন, এগুলো আবার আরও একটু ইম্পর্টেন্ট, এই প্রথমটা পরেরটা মাঝেরটা নিচ্ছে, এখানে ক্রোমিয়ামের সি আর নিচ্ছে, ম্যাগনেসিয়ামের এম জি, এগুলো হচ্ছে চিহ্ন, ঠিক আছে। তারপরে নেক্সট আমরা দেখবো, এই দেখো পটাশিয়াম, এইগুলো তো একদম পুরো আলাদা নাম। পটাশিয়ামে পি হওয়া কথা, কিন্তু কি আছে দেখো, তাই না। সোডিয়ামের নাইট্রিয়াম, তামার হচ্ছে কিউপ্রাম, সিইউ হবে, তারপরে হচ্ছে কে হবে, তারপরে সোনা হচ্ছে এইউ মানে এ ইউ, তোমরা গোল্ড মানে জি লিখলে হবে না, বুঝতে পেরেছো। তো আমরা চিহ্ন দেখলাম। এবার হচ্ছে সংকেত, এই সংকেত যেমন অক্সিজেনের সংকেত হচ্ছে এই টুটাকে যোগ করতে হবে, O2, তারপর নাইট্রোজেন হচ্ছে N2, ক্লোরিনের এখানে সাদা ফসফেট হচ্ছে P4, ফ্লোরিনের হচ্ছে F2, এইগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে মৌলের অণুর সংকেত। জলের সংকেত কি, জলের আসতে পারে, জলের হচ্ছে H2O, মনে রাখবে। তারপর নেক্সট তোমাদের এখানে সংকেত লেখার পদ্ধতিটা দেখানো হয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড মানে CO, এবার কার্বন হচ্ছে একটা আর দুটো হচ্ছে অক্সিজেন, তাহলে CO2, এটা লিখেছে। এখানে পুরো সংকেত লেখার নিয়ম তোমরা আশা করছি জানো। তো এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় দিতে পারে যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি, কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, মিথেনের হচ্ছে CH4, ঠিক আছে, H 4টি বলেছে, এইরকমভাবে। তারপর নেক্সট, এগুলো তোমাদের আমি সব MCQ যখন করেছি না, তখন সব ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও ভিডিওগুলো। আর যোজ্যতা কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, যোজ্যতা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তারপরে নেক্সট আমরা দেখব, এখানে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো যোজ্যতা পাশে দেওয়া আছে। দ্রাবক কাকে বলে একটু পড়ে নেবে, ঠিক আছে। দ্রবণ কাকে বলে পড়ে নেবে, মিশ্রণ বা দ্রবণ। এবার 52 নম্বর পেজে এখানে সেরকম কিছু নেই। পরিস্রাবণ তোমরা একটু দেখে নিতে পারো, পরিস্রাবণ এখানে আবার কিছু নেই, ঠিক আছে। তারপর আমরা দেখব কেলাসন পরীক্ষায় দেয়, ঠিক আছে, কেলাসন। তারপরে দেখো এগুলো আর পড়ার দরকার নেই, চুম্বকে কাকে আকর্ষণ করে কাকে করে না। এবার নেক্সট তোমাদের 4 নম্বর অধ্যায় শিলা ও খনিজ, এখান থেকে দেখাচ্ছি আগ্নেয় শিলা কাকে বলে, এর উদাহরণ পড়বে, আগ্নেয় শিলার উদাহরণটা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদের পাললিক শিলা উদাহরণটা পড়ে নেবে, পাললিক শিলা কাকে বলে আর উদাহরণ, আর কিছু না। তারপরে পরিবর্তিত শিলার উদাহরণ। তারপরে নেক্সট দেখো তোমাদের এগুলো পড়ার দরকার নেই, এখানে হচ্ছে মিনারেল বা খনিজ কাকে বলে এটা পড়ে নেবে, ঠিক আছে। আর আকরিক কাকে বলে পড়ে নেবে। নেক্সট লোহার আকরিকের নাম, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম, তামার আকরিকের নাম, এই 3টে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 58 নম্বর পেজে হচ্ছে এখানে তোমাদের পিতল তৈরি হয় কী কী দিয়ে, এটা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা ব্রোঞ্জ কী দিয়ে তৈরি পড়ে নেবে, তামার, টিন। তারপর নেক্সট দেখো এখানে জীবাশ্ম কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জীবাশ্ম কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, এগুলো পড়ার দরকার নেই। তারপরে তোমাদের জীবাশ্ম জ্বালানি কাকে বলে, জীবাশ্ম জ্বালানি তোমরা জানো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, উদাহরণটা অবশ্যই পড়বে। এবার হচ্ছে কয়লার ব্যবহার, তোমরা তো প্রত্যেকেই জানো কয়লার ব্যবহার জ্বালানি হিসাবে, রাসায়নিক পদার্থ তৈরিতে। তারপরে পেট্রোলিয়ামের ব্যবহার তোমরা প্রত্যেকেই জানো, ব্যাস এইটুকুই। আর প্রাকৃতিক গ্যাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সিএনজি এর পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, সিএনজি গ্যাস পুরো নাম। আর এর উপাদান কি, মানে এর মধ্যে কী থাকে প্রধান উপাদান, তো বলবে তোমরা মিথেন, ওকে। আর একটা এলপিজি থাকে, তো এখানে তোমাদের দেওয়া নেই। এবার আমরা 5 নম্বর অধ্যায় মাপযোগ বা পরিমাপ, এখান থেকে আমরা দেখে নেব। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ভালো আছে, সেটা তোমাদেরকে বলছি। এখানে যে ইয়েগুলো আছে, এককগুলো আছে, সেগুলো একটু দেখে নেবে। এককগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। লব্ধ রাশি কাকে বলে,
এটা পড়ে নেবে। তারপরে দেখো দৈর্ঘ্যের একক কী, দৈর্ঘ্যের একক তোমরা জানো মিটার, ঠিক আছে, দৈর্ঘ্যের একক মিটার। তারপরে দেখো এখানে দেখাচ্ছি তোমাদের এই এককগুলো একটু ভালো করে পড়ে নেবে। এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসবে। যেমন পরীক্ষায় দেবে দৈর্ঘ্যের এককের নাম কি, তারপরে ভরের এককের নাম কি, তড়িৎ প্রবাহের এককের নাম কি, এইভাবে, ঠিক আছে। তারপরে নেক্সট তোমাদেরকে দেখাবো, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। আয়তনের একক এখানে আছে ঘনমিটার, এটা একটু পড়ে নেবে। এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। আমি এমসিকিউ টাইপে করে দিয়েছি না, সেগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের আরও ভালো আইডিয়া আসবে। তোমরা একটু দেখে নিও, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। ষোড়ো দিন কাকে বলে একটু পড়ে নেবে, গ ষোড়ো দিন, ওকে। নেক্সট তোমাদের 70 নম্বর পেজে এখানে কিছু নেই, 71 নম্বর পেজে এখানেও কিছু নেই, 72 নম্বর পেজ এখানে আমি বাদ দিলাম। এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট। এই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, তার নাম কি, কোন যন্ত্র দিয়ে, অক্সানোমিটার বা আক্স অক্সানোমিটার, ঠিক আছে। এর ইংরেজি টার্ম হচ্ছে তোমার অক্সানোমিটারে অক্সিজেন হচ্ছে টু গ্রো মানে বৃদ্ধি হওয়া, আর মেট্রো কথা হচ্ছে টু মেজার। এগুলো পরীক্ষা দেয়। বৃদ্ধির হার সূত্রটা কি, বৃদ্ধি বাই সময়, খুবই ইম্পর্টেন্ট এটার কথা আমি বলছিলাম। 73 74 পেজ চলে গেলাম আমরা। 75 নম্বর, ভর মাপা হয় কোন যন্ত্র দিয়ে, ভর পরিমাপ করা হয় সাধারণ তুলার সাহায্যে। তারপরে এখানে আর একটা সূত্র আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো নয়, 78 সূত্রটা নেই। 6 নম্বর অধ্যায় দেখো এবার, বল ও শক্তির প্রাথমিক ধারণা, ঠিক আছে। বল ও শক্তির প্রাথমিক ধারণা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিছু নেই, এখানেও কিছু পড়ার দরকার নেই তোমাদের। এখানে বলের এসআই একক খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বল কাকে বলে আর বলের এসআই একক, ঠিক আছে, এটা পড়ে নেবে। তারপরে একটা সিজিএস একক আছে, তার নামটা পড়ে নেবে, ডাইন। তাহলে সিজিএস আর এসআই এককটা তোমরা জেনে গেলে বলের। এবার 82 নম্বর পেজ, এখানেও সেরকম কিছু নেই, দেখো এবার দেখাচ্ছি 83 নম্বর পেজ। এখানে স্পর্শহীন বল, মানে স্পর্শ না করেই তোমাদের বল সৃষ্টি করতে হবে, ঠিক আছে। যেমন চৌম্বক তুমি এখান থেকে ধরছো, এখান থেকে তুমি স্পর্শ করছো না, অথচ এটা আকর্ষণ করছে। চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণটা তোমরা পড়ে নেবে, ওকে। আর ওজনের একটা এসআই একক আছে, তার নামটা তোমরা পড়ে নেবে, নিউটন। তারপরে শক্তির প্রকারভেদ, এগুলো একটু এখানে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, একটু পড়ে, এখানে পড়ার দরকার নেই, নাই কিছু। নেক্সট 85 নম্বর পেজ, এখানেও তোমাদের কিছু পড়ার দরকার নেই সেরকম। 86 নম্বর পেজ, এখানেও তোমাদের এই স্থিতিশক্তি কাকে বলে একটু পড়ে নেবে, যান্ত্রিক শক্তি। এই স্থিতিশক্তি আর গতিশক্তিকে একসাথে বলা হয় যান্ত্রিক শক্তি, ঠিক আছে। আর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, এটা একটু পড়ে নেবে। নেক্সট তোমাদের আমি দেখাবো শক্তি রূপান্তর। এখানে কয়েকটা শক্তির প্রকার আছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ চৌম্বক, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো কি পড়বে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এগুলো সেরকম কিছু পড়ার দরকার নেই। এখানে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, কোন শক্তিতে রূপান্তর হচ্ছে। যেমন ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এখানে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে না, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। আমি এমসিকিউ পড়ানোর সময় এই পেজগুলো আলোচনা করেছি। তো এই পেজটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা 100% আসবে, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখাবো, তোমাদের এগুলো পরে দেখাচ্ছি। সূর্য চলে গেল, এটা 92 নম্বর পেজ, খাদ্য শৃঙ্খলটা পড়বে, ঠিক আছে। শক্তি শৃঙ্খল, প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে, তারপরে সর্বভুক, মানুষ, কাক, এগুলো সর্বভুক বলে। দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে, ঠিক আছে, উদাহরণগুলো পড়বে, আর কিছুই না। এরকম শূন্যস্থান পূরণ তোমাদের কিন্তু পরীক্ষায় দেয় অনেক সময়, এবার ছবি এঁকে দেয় তোমাদের, কোন শক্তি, কোনটা খাদক, কোনটা উৎপাদক, এগুলো কোনটা দ্বিতীয় শ্রেণী খাদক, কোনটা খাদ্য শৃঙ্খলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের খাদ্য শৃঙ্খলটা দেয়। নেক্সট 94 নম্বর পেজে খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল দুটোর মধ্যে কিন্তু একটা থাকবে পরীক্ষায়, ওকে। নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি খাদ্য পিরামিড কাকে বলে, এটা একটু পড়ে নেবে, খাদ্য পিরামিডটা, ঠিক আছে। তারপরে লিন্ডেম্যানের 10% একটা সূত্র আছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই বইয়ের মধ্যে, ঠিক আছে। লিন্ডেম্যানের 10% সূত্র, এটা পড়ে নেবে, যেহেতু লিন্ডেম্যান আবিষ্কার করেছিলেন বলেই এই সূত্রটার নাম হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র।
তারপরে এখানে আমরা দেখে নেব অনবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে আর নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে। ঠিক আছে, এই দুটো পড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে নেক্সট আমরা দেখে নেব, নেক্সট আমরা 97 নম্বর পেজ, এবার হচ্ছে 98 নম্বর পেজ, তারপরে দেখব 99 নম্বর পেজ। এবার হচ্ছে 7 নম্বর অধ্যায়, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। ঠিক আছে, এখানে তোমরা যেটা পড়বে দেখো, একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। এইখানে তোমরা পড়বে এই চাপ কাকে বলে, এই চাপ কাকে বলে পড়ে নেবে, আর চাপের এসআই একক। ঠিক আছে, এসআই একক এখানে দেওয়া আছে দেখো, পাস্কাল। ঠিক আছে, এটা তোমরা পড়বে। আর এই 1 কিলো পাস্কাল মানে কত পাস্কাল সেটা পড়ে নেবে। তারপর দেখো নেক্সট 102 পেজ, 102 পেজে এখানে কিছু নেই সেরকম। এখানে 102 পেজ হলো, 103 নম্বর পেজ। এবার 103 নম্বর পেজ, 104 নম্বর পেজ। এই বার্নৌলির নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বার্নৌলির নীতি ধারণা যেটা দেওয়া আছে এখান থেকে লিখবে, এই কোনো গ্যাস বা তরল গতিশীল এখান থেকে লিখতে শুরু করবে, একদম এখানে চাপ কম হয়, এটাই বার্নৌলির নীতি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট আমরা দেখে নেব মানুষের শরীর হৃৎপিণ্ডের কাজ তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা পড়তে হবে তোমাদেরকে, এগুলো তো দেখতে পারো, তবে মেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের হৃদস্পন্দন কতবার মিনিটে 72 থেকে 80 বার কিন্তু হয়। ঠিক আছে, যেটা পালস বা নাড়ি বলে, টিক টিক করে তোমাদের হৃৎপিণ্ড যে আওয়াজ হয় সেটাই হচ্ছে 72 বার। ঠিক আছে, মিনিটে। এবার এগুলো রক্তের তোমাদের এখানে কি পড়বে, এই রক্তরস কাকে বলে একটু পড়ে নেবে। ঠিক আছে, কাজগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এখানে 112 নম্বর এখানে লোহিত রক্তকণিকার কাজটা তোমরা এখানে পড়ে নেবে, দেওয়া আছে লোহিত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো রক্তকণিকার কাজ, আর অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, এই তিনটের কাজ কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবেই। নেক্সট তোমাদের আমি দেখাবো 113 নম্বর পেজ, এখানে তোমাদের সেরকম কিছু পড়ার দরকার নেই। 114 নম্বর পেজ, ফুসফুসের রঙটা দেয় পরীক্ষায়। ঠিক আছে, ফুসফুসের রং কোথায় আছে দেখো, তোমরা একটু দেখে, এই তো ফুসফুসের রং দেখো, কালচে গোলাপি, এটাই কিন্তু পরীক্ষায় দেয়, ফুসফুসের রং কেমন। অপশান থাকে কালচে গোলাপি, লাল, সবুজ, নীল, এরকম দেওয়া থাকে। ঠিক আছে, তারপর নেক্সট আমরা দেখবো ফুসফুসের কাজ। তোমরা প্রত্যেকেই জানো ফুসফুসের কাজ কি, এখান থেকে একটু পড়ে নেবে, প্রশ্বাস নিঃশ্বাস কাকে বলে এখানে পেয়ে যাবে। তারপর নেক্সট 116 নম্বর পেজ, অস্থি কাকে বলে দেখো, তারপরে আমরা এখানে পড়ে নেব, এগুলো অস্থি ছবি দেওয়া আছে, এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়, পরে আছে দেখো ইম্পর্টেন্ট। এখানে হাড়ের সমস্যা দেওয়া আছে, অস্থিসন্ধি এখানে লিগামেন্ট আর টেন্ডন দুটো আছে। ঠিক আছে, এই দুটো পড়ে নেবে, লিগামেন্ট আর টেন্ডনটা কি। ওকে, তারপরে দেখো আমাদের একটা এখানে হাড় আছে, দেখো হাড় কতগুলো এখানে দেওয়াই আছে, এই হাড়টা কতগুলো সেটা একটু জেনে নেবে। ঠিক আছে, আমাদের পূর্ণবয়স্ক মানুষের শরীরে থাকে 206টি, আর শিশুর থাকে 300টির বেশি হাড়। ঠিক আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই হাড়গুলো জোড়া লেগে যায়। তারপরে দেখো অচল অস্থিসন্ধির উদাহরণ, তোমাদের এগুলো দ্বিতীয় ইউনিট টেস্টের সময় ইম্পর্টেন্ট ছিল, আর এখন সেরকম ইম্পর্টেন্ট নয়, তাই আমি স্কিপ করছি। ঠিক আছে, তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি দেখো। তো ভিডিওটা বড় হচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। তারপর দেখো বল ও সকেট সন্ধি, এর উদাহরণটা তোমাদের পড়তে হবে, কোথায় থাকে। ঠিক আছে, কাঁধে আর কোমরে। হিঞ্জ সন্ধি কোথায় থাকে না দেখো, কবজার মতো সন্ধি হাঁটুতে বা কনুইতে থাকে হিঞ্জ সন্ধি। আর বল ও সকেট সন্ধি কোথায় থাকে দেখে নিলাম, আর পিভট সন্ধি কোথায় থাকে একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো মেরুদণ্ডের গলার 2 নম্বর কোষে ঢুকা বলে দেওয়া আছে। তারপর নেক্সট তোমাদের আমি দেখাবো, যেগুলো দাগ দিচ্ছে সেগুলো তোমরা কিন্তু পড়ে যাবে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের দেখাচ্ছি, এগুলো স্কিপ করছি, বেশি সমস্যা স্কিপ করছি। তারপরে শরীরের বৃদ্ধি, এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদেরকে পড়তে হবে। দেখো সূত্রটা তুলছি, 130 হয়ে গেল, 131, এই সূত্রটা তোমাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। দেহভর সূচক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। তারপরে দেখো নেক্সট
132 নম্বর পেজ পার হলাম। এবার আমরা পড়ব 133 নম্বর সাধারণ যন্ত্রসমূহটা। এখানে তোমাদের প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এগুলো আছে, তো পড়তেই হবে, ওগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখাচ্ছি তোমাদেরকে। এখানে সরল যন্ত্র আর জটিল যন্ত্রের উদাহরণগুলো পড়বে। পরীক্ষা আসবে একটি বা দুটি সরল যন্ত্রের উদাহরণ দাও, বা এটা জটিল যন্ত্রের উদাহরণ দাও, ঠিক আছে। দেখো 135 নম্বর পেজে এখানে আছে, দেখো লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার। এই প্রথম শ্রেণীর লিভার কাকে বলে এখানে দেওয়া আছে, আর এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, আর এটা তৃতীয় শ্রেণীর লিভার। লিখবে প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, তখন বলবে যে লিভারের আলম্ব থাকে তোমার মাঝে আর বল ও বাধার, বা লিখবে যে লিভারের আলম্ব বিন্দু বাধা ও বলের মাঝামাঝি থাকে তাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। তো এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, পরীক্ষায় আসবে যে দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভারের উদাহরণ, তখন তোমাদের বলতে হবে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তারপরটা দ্বিতীয় শ্রেণীর লিভার, তারপরটা তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে, এটা তৃতীয় শ্রেণী। পরীক্ষায় দেবে যে মাছ ধরার যে দাঁড়, ঠিক আছে, সেটা কোন শ্রেণীর লিভার, এটা মাছ ধরছে, বুঝতে পারছো, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত কোন শ্রেণীর লিভার, না তৃতীয় শ্রেণীর লিভার। মুখের যে চোয়াল সেটা কোন শ্রেণীর লিভার, না তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। এবার নততল তোমরা জানো, এই কোণটা যত কম হবে তত উঠতে, মানে এটা ধরো উপর দিক, এটা ধরো পাহাড় বলো বা কিছু বলো, যখন আমরা এই ঢালটা যত বেশি হবে তত কিন্তু উঠতে সুবিধা হয়। তাই ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। 1 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় দেয়। তারপরে এগুলো স্কিপ করলাম, এগুলো থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, আছে অনেকই, কিন্তু এত সব তো আমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে গ্রিজ কেন করা হয় কোনো যন্ত্রে, ঠিক আছে, রং কেন করা হয়, মানে তেল রং, এটা পড়ে নেবে একটু। এবার জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, এখান থেকে কিছু আমি ইম্পর্টেন্ট দেখাচ্ছি, ঠিক আছে। যেমন দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। তারপর দেখো এখানে বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস, এগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা পড়ব, এখানে দেখো এই জীবজগৎকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, সেই 5টি ভাগের নাম তোমরা এখানে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট আর্থ্রোপোডার উদাহরণ, আর্থ্রোপোডা কাকে বলে পড়ে নেবে। তারপরে মোলাস্কাটা পড়ে নেবে, ঠিক আছে, শামুক ঝিনুক এগুলো হচ্ছে মোলাস্কা। তারপরে দেখো এখানে আর্থ্রোপোডা মোলাস্কা আমরা জেনে গেলাম। এবার হচ্ছে এখানে আমরা পড়ব উভচর প্রাণী কাকে বলে, ব্যাঙকে বলে, ঠিক আছে। এবার মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী তোমরা প্রত্যেকেই জানো, এগুলোর উদাহরণ এখানে তোমাদের দেওয়া আছে। এবার দেখো এখানে হার্বস কাকে বলে এটা পড়ে নেবে, শ্রাবস কাকে বলে, ঠিক আছে। উদাহরণগুলো তো পড়তেই হবে। যে গাছগুলো বেশি লম্বা হয় তাদের বলা হয় তোমার কী বলা হয় বলো তো, ছোটো ছোটো গাছ যেগুলো ডালপালা নেই তাদের বলা হয় হার্বস, আর যারা খুব বেশি লম্বা হয় না তাদের বলা হয় শ্রাবস, ঠিক আছে, গুল্ম জাতীয় যেগুলো বলছে। তারপর দেখো নেক্সট তোমাদের এখানে দেখাবো তোমাদের ওয়াটার সিল কাকে বলে, খুব ইম্পর্ট্যান্ট, রেশম, জলের রেশম বা ওয়াটার সিল বলা হয় শ্যাওলাকে, ঠিক আছে। নেক্সট দেখো ব্রায়োফাইটা কাকে বলে, ঠিক আছে, পড়ে নেবে। তারপর দেখাচ্ছি তোমাদের অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, যাদের ফুল হয় না, ফলও হয় না, তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, যেমন ফার্ন গাছ, এ দেখো ফার্ন উদাহরণ দেওয়া আছে, ওকে। তারপর দেখো ব্যক্তবীজি কাকে বলে উদাহরণ পড়বে, গুপ্তবীজি কাকে বলে উদাহরণ পড়বে। তারপর নেক্সট তোমার দেখাচ্ছি একবীজপত্রী কাকে বলে, দ্বিবীজপত্রী কাকে বলে পড়ে নেবে। যেহেতু এটা তৃতীয় সামেটিভ তাই এইগুলো থেকে বেশি প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট প্রায় তোমার প্রশ্ন এগুলো থেকে সেট হবে। তারপর এখানে পার্থক্য দেওয়া আছে, পার্থক্য দেওয়া নেই সরি। দেখো এবার আমরা দেখব শিরাগুলো কেমন জালের মতো, এই কাঁঠাল গাছের শিরাগুলো কেমন জালের মতো, আর একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এই ছকটা তোমরা একটু কষ্ট করে বের করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার এখানে ছক দেওয়া আছে, উদ্ভিদ রাজ্যকে প্রথমেই অপুষ্পক আর সপুষ্পকে ভাগ করেছে, তারপর এই 3টে ভাগে ভাগ করেছে, তারপর এই 2টো ভাগে ভাগ করেছে, আবার গুপ্তবীজিকে এটা ভাগে ভাগ করেছে, উদাহরণ তোমরা পড়ে নেবে। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, তোমরা কষ্ট করে এখান থেকে এমসিকিউটা তৈরি করো, আমি তো করে দিয়েছিলাম, যদি তোমরা এমসিকিউ আমার দেখো তাহলে পেয়ে যাবে। তারপরে নেক্সট আমরা দেখব, এগুলো পড়ার দরকার নেই। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে অমেরুদণ্ডী আর মেরুদণ্ডীর পার্থক্যটা পড়বে, ঠিক আছে। তারপরে আসছি আমরা নেক্সট 11 নম্বর অধ্যায়,
কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচরণ। এখানে যেগুলো পড়বে তোমরা সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে আছে একটা, দেখো পাখিদের বোকামি, টিন বার্জেনের অনেক বিখ্যাত গবেষণার মধ্যে বিখ্যাত আবিষ্কার হলো পাখিদের বোকামি। ঠিক আছে, তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি, এটা পড়বে জেন গুডাল, মহিলা যিনি বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ কীভাবে তা জানবার জন্য গবেষণা করেছিলেন। ঠিক আছে, তারপর এখানে আছে বাংলার কীটপতঙ্গ, তার বাংলার কীটপতঙ্গ বইটি বিখ্যাত কার না, আছে গোপালচন্দ্র ভট্টাচার্যের। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের দেখাবো এখানে পিঁপড়ে হচ্ছে সমাজবদ্ধ জীব, তোমরা সবাই জানো। কোন পিঁপড়ের কী কাজ এখানে দেওয়া আছে, একটু পিঁপড়েটা পড়ে নেবে। ঠিক আছে, এখানের মধ্যেই দেওয়া আছে। তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি, এবার দেখাবো তোমাদেরকে আমি পিঁপড়ের পরে উই পোকা হচ্ছে এরা হচ্ছে সমাজবদ্ধ জীব। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের নেক্সট মৌমাছি এখানে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, কাদের কি কাজ সেগুলো কিন্তু তোমাদের এখানে আছে, মানে দেওয়া আছে, তোমাদের একটু খুঁজে বের করে নেবে, সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, মৌচাক দিয়ে মোম তৈরি হয়, মানে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, এগুলোর কার কি কাজ এখানে কিন্তু দেওয়া আছে, সেটাই পরীক্ষায় আসবে, তোমরা একটু দেখে নিও। নেক্সট তোমাদের দেখাবো, দেখো হাতির ওজন কতটা এখানে দেওয়া আছে। দেখো ওজন হচ্ছে 2000 কিলোগ্রাম আর উচ্চতাটা দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে, এটাই পরীক্ষায় দেয়, আর সেরকম এখানে কিছু আসে না। নেক্সট শিম্পাঞ্জি বলা হয় যে এরা মানুষের সঙ্গে প্রায় সব দিক থেকে মিল, এরা নাকি পৃথিবীর অনেক বুদ্ধিমান। ঠিক আছে, শিম্পাঞ্জিদের খাবার দাবার এখানে দেওয়া আছে, সেটা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে পরিযায়ী পাখি কাকে বলে, সেটা একটু পড়ে নেবে, উদাহরণটা পড়ে নেবে। তারপরে দেখো কাক, পাতিকাক আর দাঁড় কাক কীভাবে চেনা যায় এখানে দেওয়া আছে, পার্থক্যটা পড়ে নেবে। পরীক্ষা আসে যে পাতিকাক আর দাঁড় কাককে তোমরা কীভাবে চিনবে সেটা লেখো, তখন তোমরা লিখে দেবে। তারপরে মশার এখানে 3 ধরনের মশা আছে, সেই 3 ধরনের মশাটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যানোফিলিস, অ্যাডিস আর কিউলেক্স। 3টে মশা কোন রোগ ছড়ায় সেটাই পড়বে। ঠিক আছে, পরীক্ষায় যেমন আসে অ্যাডিস মশা, সেটা হচ্ছে তোমার ডেঙ্গু রোগ ছড়ায়। ঠিক আছে, সেটা তোমাদের এখানে দেওয়া আছে কিনা জানি না, তো তোমরা পড়ে নেবে একটু। নেক্সট তোমাদের এখানে মাছ এখানে মাছের সি হর্সটা পড়ে নেবে, সাগরের জলে থাকে সি হর্স, একটা মাছ দেখা যায়। ঠিক আছে, পরীক্ষা আসবে সি হর্স কি, তখন যদি না পড়ো, হর্স মানে তো বুঝতে পারছো ঘোড়া, তো ভাবে ঘোড়া, তো সি হর্স হচ্ছে সাগরের জলে থাকা একটা মাছ। ঠিক আছে, এবার 171 নম্বর পেজ, সাপটা বিষাক্ত সাপের নাম তোমাদের পরীক্ষা আসতে পারে, এখানে দেওয়া আছে বিষাক্ত সাপের কয়েকটা নাম দেওয়া আছে। সাপের কীভাবে আক্রমণ করে আমাদের না, বিষ দাঁত একই মাপের হয়, এরা কোনো বিষ শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে, আবার কোনোটা রক্ত সংবন্ধে আঘাত করে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব বাঘ হচ্ছে, তোমরা সবাই জানো, বাঘ কম বেশি সবাই চেনো। বাঘের চোখে যেটা থাকে সেটার নাম কি, এটা পড়ে নেবে। বাঘের অল্প আলোতেও কিন্তু মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পারে, কারণ বাঘের চোখে কী থাকে, রেটিনাই না ট্যাপেটাম লুসিডাম। ঠিক আছে, এটা একটু পড়ে নেবে। নেক্সট আমি তোমাদের দেখাবো, এগুলো তোমরা আর কি বলবো, এগুলো না। এবারে হচ্ছে তিমি হচ্ছে সামুদ্রিক প্রাণী, তিমি কিন্তু স্তন্যপায়ী প্রাণী, মনে রাখবে, স্তন্যপায়ী প্রাণী। আর তিমির এখানে আছে যেটা চর্বিতে পুরু স্তর থাকে, তার হচ্ছে ব্লাবার কি। ঠিক আছে, তারপর হচ্ছে তিমির শ্বাস অঙ্গের নাম ফুসফুস, মনে রাখবে, ওদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। এবার 174 নম্বর পেজে আছে নীল তিমি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় তিমি, তার এখানে দেওয়া আছে একটা নীল তিমির ওজন দেওয়া আছে, কতটা উচ্চতা, লম্বা কতটা দেওয়া আছে, ওজন আর লম্বা। ঠিক আছে, এবং নেক্সট আমি তোমাদের দেখাবো, দেখো নেক্সট তোমাদের 100 পরের পেজে আর কি, তোমাদের লাস্ট অধ্যায় হচ্ছে 12 নম্বর অধ্যায় বর্জ্য পদার্থ। এখান থেকে যেগুলো পড়বে সেটা আমি দেখাচ্ছি, এখান থেকে বেশি প্রশ্ন নেই খুব বেশি। দেখো বর্জ্য পদার্থ এখানে জৈব ভঙ্গুর কাকে বলে, পড়ে নেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের বর্জ্য পরীক্ষা আসছে যে স্বাস্থ্যকেন্দ্র থেকে যে বর্জ্য পাওয়া যায় সেটার নাম কি, ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, গ্লাভস, এগুলো। দেখো চাষের জমি থেকে পাওয়া বর্জ্য নাম কি, এগুলো পরীক্ষায় দেয় যে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো।
বা কারখানা থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো। এগুলো দেখে আসছি আমি, পরীক্ষায় আসছে সেটা, তো তোমরা পড়ে নেবে। তারপরে এখানে দেখো নেক্সট আমরা দেখব, এটা খুবই ইম্পর্টেন্ট, 4R কি, VVI, এটা পরীক্ষায় 100% আসছেই, ঠিক আছে। 4R হচ্ছে, একটা আর হচ্ছে দেখো রিডিউস, আর একটা হচ্ছে রিফিউজ, আর একটা হচ্ছে রিইউজ, আর একটা রিসাইকেল, ঠিক আছে। এই একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে আর কি একসাথে বলা হচ্ছে 4R। তো এখানে দেওয়া আছে, দেখো প্রথমটা যে রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনা, এটা লিখে দেবে। তারপরে রিইউজ, এটা লিখে দেবে, উদাহরণগুলো লিখে দেবে। আর রিসাইকেল মানে এটা লিখবে, উদাহরণটা লিখে দেবে, প্রত্যেকখানে এটা লিখে এটা উদাহরণটা লিখে দেবে, ঠিক আছে। এটা বড় প্রশ্ন দিতে পারে, ওকে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশন। তোমরা আমি যেগুলো বললাম সেগুলো করো, তাহলে তোমরা 100% কমন পাবেই। আর আমার এমসিকিউগুলো তোমরা দেখে যাও, তাহলে তো কোনো কথাই নেই, ওকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। থ্যাংক ইউ।